মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, দ্বিতীয় পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। আঠেরো বছরের জন্মদিনের দিন বৃষ্টি তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। বাবার সঙ্গে আজ তার বোঝাপড়া। বৃষ্টি জানে আজ থেকে সে সাবালক, নিজের মর্জির মালিক। সেই ছোটবেলায় আদালতে তাকে বলা হয়েছিল এই 18 বছর হলেই সে বেছে নিতে পারবে কার কাছে সে থাকতে চায়। বৃষ্টি যা চায় তাই হবে। যা চায়, কি চায় বৃষ্টি? মায়ের সঙ্গে এত বছর থেকেও তাদের মধ্যে এখন বিস্তর দূরত্ব। আর বাবা, সে তো এখন আর শুধু বৃষ্টির বাবা নয়। তাহলে তার সঙ্গে কি বোঝাপড়া করবে বৃষ্টি? সুবীর মুগ্ধ চোখে দেখছিল মেয়েকে। শাড়ি পরে বৃষ্টি আজ একদম অন্যরকম। প্রথমটা তো দূর থেকে দেখে চিনতেই পারেনি সুবীর। এই বয়সের মেয়েরা হঠাৎ শাড়ি পরলে কেমন সম্পূর্ণ পাল্টে যায়, একটা সম্পূর্ণ নারী যেন। জীবনের সব রূপ, রস, বর্ণ, গন্ধে ভরা। অনেকদিন পর গোপন অভিমানটা লম্বা নিঃশ্বাস হয়ে বেরিয়ে এলো সুবীরের বুক থেকে। মনে মনে বলল, এই মেয়েকেই পৃথিবীতে আনতে চাইনি জয়া। হালকা সুরে পশ্চিমী সঙ্গীত বেজে চলেছে শৌখিন রেস্তোরাঁয়। সন্ধেবেলা পার্ক স্ট্রিটের এই ছোট্ট বিলাসপুরীতে আলো ছায়ার মায়া, রঙিন আলোর আবছা বিচ্ছুরণ, এয়ার কন্ডিশনারের কৃত্রিম পাহাড়ি শীতলতা, সব মিলেমিশে এক স্বপ্নের পরিবেশ। এত চাপা আলো যে পাশের টেবিলের মানুষগুলোকেও পরিষ্কার বোঝা যায় না। একই ছাদের নিচে পাশাপাশি থেকেও যে যার মতন পৃথক এখানে, অচেনা। সুবীর মেনু কার্ড এগিয়ে দিল বৃষ্টির দিকে। মেনু কার্ড কি হবে বলো না, যা হোক কিছু। সুবীরের এতক্ষণে খটকা লাগলো। এত চুপচাপ কেন মেয়ে? গাড়িতে আস্তে আস্তেও কথাবার্তা বলেনি বিশেষ। সুবীরের কথার উত্তরে হুঁ হ্যাঁ করে গেছে মাত্র। এখনো স্বর যথেষ্ট নিরুত্তাপ। অথচ অন্যান্য দিন খেতে ঢুকে বৃষ্টি আগে মেনু কার্ড পড়তে শুরু করে দেয়। হঠাৎ হঠাৎ কোনো অদ্ভুত খাবারের নাম বের করে জিজ্ঞেস করে, আজ এটা ট্রাই করলে কেমন হয় বাবা? বেকড অ্যাভোকাডো উইথ ক্র্যাব আর স্যালাড নিকোয়েস খাবে? সব সময় নতুন কিছু খুঁজে বার করার চেষ্টা। আগে আগে সুবীরও মেয়ের সঙ্গে মেনু কার্ড পড়ে যেত সমান তালে। আজকাল আর সব সময় তাল রাখতে পারে না। সিজলার খাবি উইথ কাশ্মীরি নান? বৃষ্টি কাঁধ ঝাঁকালো, যার অর্থ হ্যাঁও হয় নাও হয়। যেন কোনো খাবারেই আজ তেমন আসক্তি নেই তার। ওয়েটারকে নিচু গলায় খাবার অর্ডার দিয়ে মেয়ের মুখোমুখি হলো সুবীর। কি হয়েছে রে তোর? মন খারাপ? আজকের দিনে আমার ছোট্ট সুন্দর গুড়িয়াটা এত গ্লুমি কেন? কিছু হয়নি তো। কথাটা বলে বৃষ্টির মুখে হাসি হাসি ভাব ফুটল, কিন্তু হাসল না, বরং প্রশ্ন করল, তুমি ট্যুরে যাবে বলেছিলে না? কবে যাচ্ছ? দেখি, নেক্সট উইকে যেতে পারি। কতদিনের জন্য? এবার গেলে দিন 15 তো বটেই। কোম্পানি নতুন ব্রাঞ্চ খুলছে ফরিদাবাদে। ও। নিজের মনে নেল পলিশের রং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বৃষ্টি। সুবীর বুঝতে পারল তার ট্যুরে যাওয়া না যাওয়া নিয়ে মোটেই তেমন আগ্রহী নয় মেয়ে। নেহাত কথা বলার জন্যই প্রশ্ন। ভাবতে লাগলো, হলোটা কি? গত বছরের জন্মদিনের রাগটা কি এখনো পুষে রেখেছে মনে? কথাটা মনে হতেই সুবীর মেয়েকে খোশামত করতে গেল। আচ্ছা, আজ দুপুরে তুই এলি না কেন? কাল আমি অফিসের সবাইকে বলে রেখেছিলাম আজ থেকে আমার মেয়ে অ্যাডাল্ট হচ্ছে,
She deserves a full day's company with me. বৃষ্টি সুবীরের দিকে তাকালোই না, ভীষণ মনোযোগ দিয়ে হাতের নখ দেখেই চলেছে। বাড়িতে আজ কোনো প্রোগ্রাম নেই তো? চল আজ তাহলে তোকে নিয়ে গোটা কলকাতাটা চক্কর দিয়ে ফেলবো। পাশের টেবিলে পুতুলের মতন একটা ছোট্ট বাচ্চা মেয়ে মা বাবার মাঝখানে বসে স্যুপ খাচ্ছে। মা চামচে করে তুলে দিচ্ছে মুখে, বাবা রুমালে মুখ মুছিয়ে দিল। বৃষ্টির চোখ আঙুল থেকে উঠে সেদিকে স্থির স্থির চোখেই বলে উঠল, আমাকে নিয়ে যতক্ষণ খুশি ঘুরবে। রীতা আন্টিকে বলে এসেছো তো? সুবীরের আদর মাখানো হাসি ভরা মুখে একটা পিন বিঁধে গেল যেন। কথাটা কি বৃষ্টি সরলভাবে বলল, না ইচ্ছে করে আঘাত করার জন্য? সুবীর ধরতে পারল না। ইদানিং সবসময় সব জায়গায় ঠিক ঠিক মাথাও কাজ করে না। দিনরাত অজস্র সমস্যা ঘুরছে মস্তিষ্কে। অফিসে এমডি সর্বদা কাঁটার উপর দিয়ে দৌড় করাচ্ছেন। তিনি বলেন, বাজার ডাল বলে বসে থাকলে চলবে না, রিসেশন থাকবেই, কোম্পানিকেও তো থাকতে হবে, ডু সামথিং। অবিরাম পাগলা ঘন্টির মতন বেজে চলেছে এমডির বাণী। কি করবে সুবীর? আবার কাঁধে প্রোডাক্ট নিয়ে বেরিয়ে পড়বে রাস্তায় 21 বছরের সুবীরের মতো, যে কিনা ন্যায়রত্ন লেনের অন্ধ কুটুরি থেকে বেরিয়ে আসার জন্য বাবা মা দাদা কারুর কথা ভাবেনি। অনামী কোম্পানির আলতা সিঁদুর ফেরি করা থেকে শুরু করে আজ পৌঁছেছে মাল্টি ন্যাশনাল কোম্পানির মার্কেটিং ম্যানেজারে। এখন 24 ঘন্টা মাথার ভিতর শুধুই টার্গেট, মান্থলি প্রজেকশন, রিসেশন। এরই সঙ্গে রক্তচাপ ওঠানামা করার মতন দিনভর মাথায় বেয়ে উঠছে নামছে শেয়ারের দর। কখনো 2-4 হাজার আসে না তা নয়, কিন্তু চাপা উত্তেজনা ঘুসঘুসে জ্বরের মতো শরীর ছেয়ে থাকে সর্বক্ষণ। অফিস থেকে মাঝে মাঝেই ডায়াল ঘোরায়, শেয়ার বাজারের ওঠাপড়ার খোঁজ নেয়। দর উঠেছে শুনলেই একটু রিলিফ, একটুই। এরপরই হয়তো এমডির ডাক, ডু সামথিং রায়। বাড়িতেও ঠিক মতন সময় দিতে পারে না। রীতা অনুযোগ করে, একটা দিনও কি তুমি আমাদের সঙ্গে থাকতে পারো না? ছুটির দিনে এত কিসের কাজ তোমার? সুবীর করবেটা কি? প্যাডডকে চলে এলে ঘোড়াকে ছুটতেই হয়, জকি ছুটিয়ে নিয়ে চলে। তার মধ্যেও কখনো একটু জিরোতে পারলে সামনে বসে থাকা মেয়েটা বুকের ভেতর বিপ বিপ করে বেজে ওঠে। নিজের সঙ্গে একা হলেই বৃষ্টি এসে ঘোরাফেরা করতে শুরু করে সুবীরের মনে। 2 বছরের দামাল পায়ে হাঁটা বৃষ্টি, 5 বছরের অবিরাম পাকা পাকা কথা বলে যাওয়া বৃষ্টি, 7 বছরের ঠোঁট ফোলানো অভিমানী বৃষ্টি, 12 বছরের আহত চোখে তাকিয়ে থাকা বৃষ্টি। নানান বয়সের বৃষ্টিটা এসে তালগোল পাকিয়ে দিতে থাকে সবকিছু। ভীষণ ভালো লাগাতে বুক থই থই করে ওঠে। তার সঙ্গে একটা যন্ত্রণাও কুড়ে কুড়ে খেতে থাকে সুবীরকে, গোপন এক রক্তক্ষরণের যন্ত্রণা। সব বাবারই কি এমন হয়, নাকি আমার মতো বাবাদেরই শুধু? জয়া নিষ্ঠুরভাবে কেড়ে নিয়ে গেল মেয়েটাকে। প্রিয় সম্পদ হারিয়ে ফেলার পর তার অভাব দ্বিগুণ চতুর্গুণ হয়ে বাঁচতে থাকে বুকে। প্রথম প্রথম তাও এই অভাবটা অনুভব করতে সময় লেগেছিল কিছুদিন। তখনও একটা জেদ, একটা অসহ্য রাগ, পরাজয়ের অপমান সুবীরকে আবিষ্ট করে রেখেছিল। নিষ্ফল ক্রোধে বুনো ষাঁড়ের মতো লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করত বিশ্বব্রহ্মাণ্ড। তবে রাগের আয়ু আর কতদিন? সময়ের নিয়মে ধীরে ধীরে শান্ত হয়েছিল সুবীর। তখনই অভাব বোধটা প্রচণ্ডভাবে নাড়া দেয় তাকে। একটা মানুষ সারাদিন পর খেটে খুঁটে বাড়ি ফিরছে, কেউ তার জন্য কোথাও অপেক্ষা করে নেই। এই চিন্তায় নিঃসঙ্গ মানুষ নিঃসঙ্গতর হয়। সেই সময়ই রীতাকে না পেলে, রীতাকে বিয়ে করার আগে 1,00,000 বার ভেবেছে সুবীর। আবার ভুল হচ্ছে না তো? বৃষ্টির দিকে সুবীর নিষ্পলক তাকিয়ে রইল। পুরনো সেলসম্যানটা মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে। মেয়ে প্রশ্ন ছুঁড়ে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে। এদিক ওদিকে লোকজন দেখছে। সুবীর টেবিলের সামনে ঝুঁকল।
রীতা আজ তোকে একবার নিয়ে যেতে বলেছিল, যাবি? কথাটা শুনেই চকিতে বাবার দিকে মুখ ফিরিয়েছে বৃষ্টি। সোজা তাকিয়ে বলল, কেন? বারে, জন্মদিনে একবার বাড়িতে যাবি না? তোর ভাইটারও তো দিদিকে একটু দেখতে ইচ্ছে করে। ভাই ভাই করছো কেন? আমার কোনো ভাইটাই নেই। বৃষ্টির ফর্সা মুখ পলকে থমথমে লাল। রাগ, দুঃখ, অভিমান বড় সহজেই তার মুখে ছাপ ফেলে দেয়। সুবীর বুঝল কথাটা বলা ঠিক হয়নি। বৃষ্টি রীতা রাজাকে এখনো মেনে নিতে পারেনি। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলে নিল। জন্মদিনে কি নিবি বল? ক্যামেরা, ফরেন রিস্ট ওয়াচ, পারফিউম? মুহূর্তের ঝাঁজ কমিয়ে ফেলে আবার বৃষ্টি সন্ন্যাসীর মতো নির্লিপ্ত। দিও দিও যা হোক কিছু। মেয়ের কথার ভঙ্গিতে হঠাৎ ধৈর্য হারালো সুবীর। কি এমন অপরাধ করেছে সে? নিজের ইচ্ছে মতো জীবন বেছে নেওয়ার স্বাধীনতা তার থাকবে না? সুবীর বলল, ওভাবে কথা বলছিস কেন? কোন দিন কি দিইনি তোকে? যখন যা চেয়েছিস তাই দিয়েছি। জার্মান টেপ, জাপানি ওয়াকম্যান, ফ্রেঞ্চ পারফিউম, ইটালিয়ান সিল্কের ড্রেস মেটেরিয়াল। সে তো ঘুষ দিয়েছ। ঘুষ নয়তো কি? তুমি দিয়েছো, মা দিয়েছে, আর দেবে নাই বা কেন? নিজেদের সুখটুকু বজায় রেখে বৃষ্টিকে ভালোবাসতে গেলে তো তার মাসুল দিতে হবে না? 10 টাকা চাইলেই তখনই 100 টাকা বার করে দাও। ভাবো কিছু বুঝি না? বৃষ্টির গলা বরফের ছুরির মতো ধারালো। সুবীর স্তম্ভিত। এই কি তার সেই আদরের ছোট্ট গুড়িয়া? বারবিডল আর আইসক্রিম পেলে যে বাবাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিত। মেয়ের ঔদ্ধত্য দেখে ভেতরে ভেতরে রাগ হলেও কিছুতেই তেমন ভাবে রাখতে পারল না সুবীর। রাগের সঙ্গে একটা চাপা ভয়ও আঁচড় টানছে বুকে। বৃষ্টি যে তার দুর্বলতম জায়গা। গলাটাকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করল। খুব রাগ করে আছিস মনে হচ্ছে। বোকা মেয়ে। বাবা মায়ের উপহার কি কখনো ঘুষ হতে পারে? ছাড়ো সব কথা। আজ তুই কি নিবি বল? আজ তুই যা চাইবি তাই দেব। সুবীরের শেষ কথাটা শুনে মেয়ে এবার একটু গলেছে। একটু নরম গলায় বলল, যা চাইবো তাই দেবে? চেয়ে তো দেখ। সুবীরের গলা মায়ায় ভরে এলো। কি একটা কথা বলতে চেয়েও বলতে পারছে না বৃষ্টি। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। ঢোক গিলল ঘন ঘন। তারপর দুম করে বলে ফেলেছে, যদি বলি তোমাকে চাই? সুবীর হেসে ফেলল। মেয়ের পলকে রাগ, পলকে আবদার। সুবীরের কাছেই। পাগলি কোথাকার। আমাকে আবার চাওয়ার কি আছে? আমি তো আছি। এভাবে না, অন্য কারোর সঙ্গে শেয়ার করে নয়। আমি এখন অ্যাডাল্ট। ইচ্ছে করলে মার কাছে না থেকে তোমার সঙ্গেও থাকতে পারি। শুধুই আমরা দুজন। চূড়ান্ত ধাক্কাটাতে সুবীরের মুখ নিমেষে রক্তশূন্য। মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল। তা কি করে হয়? ঝানু মার্কেটিং ম্যানেজার সুবীর রায় দ্রুত গিলে ফেলেছে কথাটা। মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা করতে হলো। সামনের মেয়েটা যেন এতদিনকার চেনা বৃষ্টি নয়, অন্য কোনো বৃষ্টি, যার বীজ বোনা হয়েছিল প্রায় 1 যুগ আগে কোর্টরুমে। যে সম্ভবত ভূমিষ্ঠ হয়েছে আজই। সে এই কোন খেলায় মেতে উঠতে চাইছে? সুবীরকে কি যাচাই করতে চায় সুবীরের মেয়ে? ওয়েটার খাবার নিয়ে এসেছে। সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল সুবীর। গরম তাওয়া বসিয়ে দিয়ে গেছে দুজনের মাঝখানে। শব্দ করে ধোঁয়া উঠছে। বৃষ্টি প্রশ্ন করল, কি হলো? কিছুই বললে না যে? দেখছি দেখছি। তুই যখন বলছিস, নে খেয়ে নে তো আগে, পরে কথা হবে। সুবীর মেয়ের প্লেটে নান তুলে দিল। সিজলার কেটে মুখে পুরল বৃষ্টি। আয়েশ করে চিবোচ্ছে মাংসটা। তেরচা চোখে তাকিয়ে আছে সুবীরের দিকে। সুবীরের মনে হলো মাংস নয়, মেয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারই অস্বস্তিটুকু।
মাথা নামিয়ে সুবীর খাবারে মন দেওয়ার চেষ্টা করল। বৃষ্টির চোখ দুটো কি অসম্ভব তীক্ষ্ণ। সুবীর বুঝে ধরা পড়ে যাচ্ছে। একটা দৃশ্য পলকে চোখের সামনে দুলে উঠল সুবীরের। একজন 24 বছরের যুবক পার্ক স্ট্রিটের পরিত্যক্ত কবরখানায় ভাঙা বেদির উপর বসে গোগ্রাসে মুড়ি চিবোচ্ছে। চারদিকে ঘন গাছপালা আর ঝোপঝাড়ের মাঝে 200 বছর আগের অসংখ্য কবর। গাছগাছালি কাঁপিয়ে মাঝে মাঝেই চৈত্রের বাতাস উঠছে এলোমেলো। পাতায় পাতায় শনশন শব্দ বাজছে। যুবকটি মুড়ি খেতে খেতে আর চোখে দেখে নিচ্ছিল আশপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা তরুণ তরুণীদের। কেউ আমার দিকে তাকাচ্ছে না তো? দেখতে দেখতেই চোখ আটকেছে রাধাচূড়া গাছের নিচে বসে থাকা শ্যামলা রং মেয়েটির দিকে। মেয়েটির চোখ দুটো খুব উজ্জ্বল, ঘন, সামান্য লম্বাটে মুখ, নাক খুব তীক্ষ্ণ নয়, ঠোঁটের কাছটা অল্প উঁচু, সব মিলিয়ে একটা মায়া জড়ানো ভাব। হাঁটু মুড়ে বসে থাকার জন্য উচ্চতা আন্দাজ করা যাচ্ছিল না, খুব একটা লম্বা নয়। যুবক লক্ষ্য করল মেয়েটি ছবি আঁকতে আঁকতে ফিরে ফিরে তার দিকেই তাকাচ্ছে। চোখ দেখে মনে হয় সে যেন এই জগতেই নেই। একবার করে যুবককে দেখেই নিজের স্কেচ বুকে ডুবে যাচ্ছে। যুবক চকিতেই বিদ্যুৎ স্পৃষ্ট। মেয়েটা আমাকেই স্কেচ করছে নাকি? উঠে দাঁড়াতেই মেয়েটির আত্মমগ্নতা কেটে গেছে, মুখে অপ্রস্তুত হাসি। যুবক সোজা এগিয়ে গেল, একেবারে সামনে গিয়ে ঝুঁকেছে স্কেচ বুকের ওপর। হ্যাঁ, সেই তো, জুতোশুদ্ধ পা ছড়ানো, গলায় টাই, নির্ভাঁজ শার্ট, প্যান্টের ফ্রিজ, পাশের ব্রিফকেসটা পর্যন্ত পড়ে আছে। শুধু মুখটাই তার নয়, কোনো ভিখিরির যেন। ঠোঙায় মুখ ডুবিয়ে গোগ্রাসে মুড়ি খাচ্ছে। ভিখিরির দু চোখে বিশ্ব গিলে ফেলার খিদে। নিজের ভেতর সুবীর আজও স্পষ্ট দেখতে পায় সেই ধোপ দুরস্ত ভিখিরির স্কেচটা। জয়া কি করে যে প্রথম দিনই আমার আসল চেহারাটা ধরে ফেলেছিল। জয়া বড় বেশি দেখে ফেলেছিল আমাকে। জয়া চোখের সঙ্গে বৃষ্টির চোখের এত মিল। সুবীরের ভাবনায় ছেদ পড়ল বৃষ্টির গলার আওয়াজে। বৃষ্টি আবার জিজ্ঞাসা করল, চুপ করে গেলে কেন? কি ঠিক করলে? দাঁড়া, একটু সময় দিবি তো। সুবীর ঠোক গিলল। বৃষ্টির মুখে তবু মরিয়া ভাব, যেন একটা স্পষ্ট উত্তর ছাড়া সুবীরকে কিছুতেই সে ছাড়বে না। তবু কতদিন? অন্তত 2-1 মাস। যা মুখে এলো বলে ফেলল সুবীর। তারপরেই চকিতে উল্টো প্রশ্ন এসে গেল মাথায়। আচ্ছা, তুই আমার সঙ্গে থাকতে চাইছিস কেন? মার সঙ্গে কিছু হয়েছে? না। তোর মা জানে তুই আমার সঙ্গে থাকতে চাস? না। তবে? তবে আবার কি? আমি এটাই চাই। তোর মা আপত্তি করতে পারে। হু কেয়ার্স? দুঃখ পেতে পারে। সুবীরের এই কথাটা শুনে বৃষ্টি ফিক করে হেসে ফেলল। তারপর বলল, মার কথা ছাড়ো, তোমার অসুবিধা আছে? কোনো উত্তর না দিয়ে করুণ মুখে বৃষ্টির দিকে তাকিয়ে রইল বৃষ্টির বাবা। বৃষ্টি কিন্তু বিন্দুমাত্র নরম হলো না, বাঁকা হেসে বলল, মার দুঃখ কষ্ট নিয়ে তোমার খুব ভাবনা, তাই না? বিদ্রুপটা তীক্ষ্ণ ফলার মতন বিঁধল সুবীরকে। শেষ চেষ্টা করল তবুও। ওভাবে নিচ্ছিস কেন? ছোট থেকে তুই মার সঙ্গে রয়েছিস, একটা এতদিনের অ্যাটাচমেন্ট। তুই চলে এলে কষ্ট পাবে না? এক কথার কোনো উত্তর না দিয়ে বৃষ্টি ন্যাপকিনে হাত মুছে নিল ভালো করে। তারপর আবার কাটা কাটা শব্দে বলল, আমি কি চাই তোমাকে বলে দিলাম। এখন তুমি কি করতে পারবে সেটা তোমার ব্যাপার। সুবীরের মনে হলো এই মুহূর্তে তার চারপাশটা বড় বেশি অন্ধকার। নিজের মেয়ের মুখটাও ভালোভাবে দেখতে পাচ্ছে না সে। আন্দাজে হাত নেড়ে শুধু ওয়েটারকে ডাকতে পারল সুবীর। Thus, the French Revolution had different stages. Firstly, it was an aristocratic movement led by the একটানা ভরাট গলায় লেকচার দিয়ে চলেছেন পিকেসি। লেকচারটা বৃষ্টিকে এক অন্য জগতে নিয়ে চলে যায়। অষ্টাদশ শতাব্দীর ইউরোপ, সেখানকার দুর্নীতি,
স্বজন পোষণ কামনা বাসনা ভরা সে এক অন্ধকার সময়। একটা যুগ চলে যাচ্ছে আর একটা যুগ আসছে, মাঝের সময়টা বড় নিষ্ঠুর। যুগ পরিবর্তনের ধারাই এরকম। শুনতে শুনতে বৃষ্টির ডিকেন্সের উপন্যাসটার কথা মনে পড়ে যায়। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। মানুষের হিংস্রতা, ক্রূরতা, অব্যক্ত ভালোবাসা, মহত্ব। দেবাদিত্য কিছুতেই বৃষ্টিকে শান্তিতে তার এই প্রিয় ক্লাসটা শুনতে দেয় না। পিছন থেকে অবিরাম ফিসফিস করে চলেছে, কি না বলছে বৃষ্টিকে। মিনার্ভা, এথিনা, উর্বশী। বৃষ্টি বার কয়েক কটপট করে পিছন ঘুরে তাকালো, সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিচ্ছে, মাথা নিচু করে নোট নেওয়ার ভান করছে পেন বন্ধ করেই। বৃষ্টি আবার সামনে তাকালো। বুর্জুয়াজি, the spelling is BOURGEOISIE। বুর্জুয়াজি এবং পুরোহিত সম্প্রদায় তৎকালীন ফ্রান্সের কৃষকদের কাছে বিশেষভাবে ঋণী ছিলেন। পিকেসি ছড়ানো লেকচার গোটাতে শুরু করেছেন। পিরিয়ড শেষ হয়ে এলো। বৃষ্টি হঠাৎ ভাবতে শুরু করলো, পিকেসির কথা বলার ভঙ্গির সঙ্গে কার যেন খুব মিল। ভালো মামার। এক একদিন মন মেজাজ ভালো থাকলে ভালো মামা এভাবেই সুন্দর করে ইতিহাসের কথা শোনায় বৃষ্টিকে। সেসব দিন যদিও এখন বিরল। বৃষ্টির বুকটা টনটন করে উঠল। ভালো মামার জীবনের দুর্ঘটনাটা না ঘটলে ভালো মামা পিকেসির মতো হতে পারত। ডিগ্রি ছাড়াই হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্সের ওপর যা দখল, সারাদিনই মোটা মোটা বই ঘাটাঘাটি করছে। কি মুহূর্তে যে সেদিন ভালো মামা কলেজ স্ট্রিটে এসেছিল কোনো এক উগ্রপন্থী নেতার বক্তৃতা শুনতে। তখন নাকি বেশিরভাগ কম বয়সী ছেলে মেয়েদেরই রক্ত বিপ্লবের নামে চনমন করে উঠত। বিপ্লব তো হয়েছে ছাই, মাঝখান থেকে ভালো মামার জীবনটাই বরবাদ হয়ে গেল। কেউ কেউ বোধ হয় এভাবেই ছিটকে যায় স্বাভাবিক জীবন থেকে। পিকেসি ক্লাস থেকে বেরিয়ে যেতেই দেবাদিত্যর দিকে ঘুরে দাঁড়ালো বৃষ্টি। তুই কি রে, একটা দিনও পিকেসির লেকচার মন দিয়ে শুনতে দিবি না? তুই পিকেসির ক্লাস শুনিস? তো কি করি? খালি তো ওই মুখটার দিকে হাঁ করে তাকিয়ে থাকিস কেন রে? আমরা নেই, আমাদের দিকে তাকাতে পারিস না? দেবাদিত্যটা এইরকমই বিশ্বফাজি, সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছে। কলেজের যে কোনো জায়গা 5-7টা মেয়ের জটলায় একটা ছেলে দেখলে দূর থেকেও বলে দেওয়া যাবে ওটা দেবাদিত্য। সব সময় সখী পরিবৃত। বৃষ্টি ভাবতেই পারে না যে ছেলের বাবা মারা গেছে 8 বছর বয়সে, মা 14 বছরে, মানুষ হচ্ছে কাকার কাছে, সে কাকাও নাকি এমন কিছু রাজার হালে রাখে না ভাইপোকে। সেই ছেলের এত লাইফ ফোর্স আসে কোত্থেকে? তৃষিতা তো একদিন বলেছিল দেবাদিত্যর ব্যাপারই আলাদা। ওর 5টা ফুসফুস আছে, এক একটা ফুসফুস এক একটা মেয়ের জন্য রিজার্ভড। একসঙ্গে ও 5টা মেয়ের জন্য প্রাণ দিয়ে দিতে পারে। ফুসফুসগুলোর নেচারও আলাদা আলাদা। শান্ত নরম মেয়ের জন্য শান্ত নরম ফুসফুস, এই ধর বালিহাঁস টালিহাঁস টাইপের। উদ্দাম বন্য মেয়ের জন্য একটা নেপোলিয়ানিক ফুসফুস, ফাজলামির জন্য মোল্লা নাসির উদ্দিনের, আর যাদবপুরের জিওলজি কেসটার জন্য একটা বিক্রমাদিত্যের ফুসফুস আছে দেবাদিত্য। এই ফুসফুসের কিছুটা সেডিমেন্টারি রক আর কিছুটা গ্রানাইট, নইলে জিওলজির সঙ্গে খাপ খাবে কি করে? বৃষ্টির মনে পড়ল তৃষিতার সেই কথা শুনে সকলে হেসে উঠেছিল। হাসতে হাসতেই রণজয় বলেছিল, আসলে 4-5টা ফুসফুসের কমেও বাঁচবেও না, যা বিভৎস জায়গায় থাকে। একদিন ওর বাড়ি গিয়েছিলাম, প্রথমে তো কিছুতেই নিয়ে যাবে না, টান্ডাই মান্ডাই করছে। তারপর সে কি গলি, গলির পর গলি, তস্য গলি। জীবনে কোনোদিন যেসব জায়গায় রোদ্দুরও ঢোকে না, স্কটিশ চার্চ স্কুলের পিছনে বিশ্রী চাপা দুর্গন্ধ, ভ্যাটে নোংরা পড়ে আছে। জাস্ট মনে মনে হেল ভিজুয়ালাইজ কর, তাহলেই বুঝে যাবি। ওখানে থাকতে গেলে 2টোর বেশি ফুসফুস লাগবেই, নইলে টিবি হয়ে মরতে হবে। তার উপর ওর কাকিটার যা পচা মেজাজ। বৃষ্টি চুপ করে শুনছিল। ওরকম অন্ধকার স্যাঁতস্যাঁতে গলির বাড়িগুলো কেমন হয় সে জানে। তার ঠাকুরদা ঠাকুমাই তো থাকে ওরকম বাড়িতে। খুব ছোটতে মাঝে মাঝে বাবার সঙ্গে গিয়েছে সে।
দাদু ঠাকুমা জেঠু জেঠি বাদে আর সবাই কেমন মিন টাইপের, মানে বাবার জ্যাঠা কাকার দল। হঠাৎ হঠাৎ অন্ধকার ঘুপচি ঘর থেকে বেরিয়ে এসে কি জেরাই না করতেন। তুই শুভুর মেয়ে? তুই তো শুভুর কাছে থাকিস না, তাই না? তোর মা চাকরি বাকরি করছে? মা এখন বিজনেস করে নিখিল মামার সঙ্গে। শুনে টাকমাথা লুঙ্গি পরা বাবার জারতুতো দাদাটার কি খ্যাঁ খ্যাঁ হাসি। ঘরে ঢুকে জোরে জোরে বউকে বলতো, অনু, শুভুর মেয়ের কথা শুনেছ? ওর মা নাকি এখন বিজনেসে নেমেছে। বৃষ্টি তখন ওই হাসিটার অর্থ বুঝতে পারেনি। বাবাকে বলেছিল, বাবা, মায়ের কথা শুনে ওরা হাসলো কেন? ওদিকে যেতে হবে না, তুই ঠাকুমার কাছে যা। ওরকম দম চাপা শ্যাওলা ধরা বাড়িতে থাকলে মনটাও বোধহয় ছোট হয়ে যায়। দেবাদিত্যর কাকি নাকি বন্ধুদের শুনিয়েই বলে উঠেছিল, বন্ধু বান্ধবের চা বিস্কুটের পয়সা কি তোমার বাবা ধরে দিয়ে গেছে? দেবাদিত্য হাতের মুদ্রায় বোঝাতে চেয়েছিল কাকি পাগল। বেচারা বৃষ্টির দেবাদিত্যর ওপর মায়া হয়েছিল খুব। ওরকম একটা সংসারে আরশোলা টিকটিকির মতো থাকতে হয়। বাবা মা কেউ নেই, থাকলেও কি খুব ভালো হতো কে জানে। হাতের ব্যাগ দিয়ে দেবাদিত্যর পিঠে ঠোক্কর দিল বৃষ্টি। তোর দিকে তাকাতে যাব কেন রে? নিজের মুখ কখনো আয়নায় দেখেছিস? সঙ্গে সঙ্গে ফাজিল ছেলেটা একেবারে কাছে এসে বৃষ্টির চোখে চোখ রেখেছে। দেখেছি তোদের চোখের আয়নায়। সব খাওয়াবি? বৃষ্টি হেসে ফেলল। এমন মজার কথা বলে দেবাদিত্য। তার কলেজের বন্ধুগুলো স্কুলের বন্ধুদের থেকে এত আলাদা। টাটকা বাতাসের ধাক্কায় বৃষ্টির মনে একটু আগেও জমে থাকা মেঘটা উধাও। বাড়ি থেকে বেরিয়ে রনিদের বাড়ির সামনে আসতেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল বৃষ্টির। কি তুমুল চিৎকার, তর্জন গর্জন। রনির মা বাবা অস্ত্রাপ্য ভাষায় খিস্তি খেউর করছিলেন পরস্পরকে। এমন চেঁচামেচি যে বাইরেও লোক দাঁড়িয়ে গেছে দু একটা। সব টাকা রেসে উড়িয়ে এসে আবার গলাবাজি? বেশ করেছি, আমার টাকা আমি উড়িয়েছি। নিজে যে কেবল টাকা খেছো আমার থেকে, বাপের বাড়ি পাচার করো নাকি? মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু। কি করবি? আমার পয়সায় খাস? এটা আর ভদ্রলোকের পাড়া রইল না। ছি! এমনিতে আধুনিক সভ্যতার নিয়ম মেনে বৃষ্টিদের পাড়ার অন্য বাড়িতে সচরাচর উঁকি দেয় না কেউ। সৌজন্যের বেশি কিছু করা এসব পাড়ায় প্রাচীন গ্রাম্যতা বলে মনে করা হয়। কৌতূহল এখানে ভীষণ চাপা। তবে কলহের মাত্রা বস্তির পর্যায়ে নামলে একটু চাঞ্চল্য তো জাগবেই। মোড়ের মাথায় পিকলু টুকুনকে দেখে বৃষ্টি জিজ্ঞাসা করল, কি ব্যাপার রে? সাত সকালে ষাঁড়ের মতো চেল্লাচ্ছে কেন দুজনে? রনির বাবা মাসের 2 সপ্তাহ যেতেই সব টাকা ঘোড়ার পেছনে ঢেলে আসে। কোন বউ সহ্য করবে? বাজে বকিস না পিকলু। রনির মার বাতিক আছে। রনির বাপটাকে সবসময় এমন সন্দেহ করে, ভাষা শুনেছিস? দিনের পর দিন রনিটা কি করে যে বরদাস্ত করে। কি ব্যাপার কে জানে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কি শুধু এই পরিণতি? রনির মা কি ভালোই না বাসতেন বৃষ্টিকে ছোটবেলায়। একবার সরস্বতী পুজোর দিন রাস্তার মাঝখানে বৃষ্টির শাড়ি টাড়ি খুলে বিতিকিচ্ছিরি অবস্থা। মাসিমা কি যত্ন করে কুচি দিয়ে পরিয়ে দিয়েছিলেন। রনির সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া হলে সব দোষ রনির। বৃষ্টি খুব লক্ষ্মী মেয়ে। রনির জন্মদিনে কি সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতেন। সেই মাসিমা ওরকম নোংরা ভাষায়। বৃষ্টির চিন্তা থেমে গেল, কারণ দেবাদিত্য আবার খোঁচাচ্ছে বৃষ্টিকে। এই বৃষ্টি, খাওয়া না মাইরি। অতগুলো স্কলারশিপের টাকা ড্র করলি। এই না। তৃষিতা পিছন থেকে গলা ওঠালো। সঙ্গে সঙ্গে দেবাদিত্য ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। না কেন বলছিস তৃষিতা? বলছি কারণ আছে বলি। বৃষ্টি কদিন ধরে যা ড্রেস মারছে, ক্যান্টিনে ওর নো অ্যাডমিশন হয়ে গেছে, গেলেই হাইজ্যাক্ট। আর তোরাও সব এমন কিছু মেডিভেল নাইট নোস যে ওকে উদ্ধার করে আনতে পারবি। কালো লং স্কার্টের ওপর মিশকালো টপে বৃষ্টি আজ ভিক্টোরিয়ার পরি। কালো রঙই তার সব থেকে প্রিয়। নাইটদের নাম শুনে শুভ ফিচেল হাসি হাসল। নাইটরা কি শুধু মেয়েদের উদ্ধারই করতো রে? ক্রুসেড লড়তে যাবার সময় নাইটরা বউদের চেস্টিটি বেল্ট পরিয়ে তালা চাবি লাগিয়ে দিয়ে যেত অন্য নাইটদের ভয়ে। তার মানে নাইট মাত্রই সাধু সন্ত নয়,
বুঝলি? তা বস, রোজ রোজ তোমার এরকম খুন খারাপি ড্রেসই বা কেন? এনিথিং ঢুকঢুক? ঢুকঢুক কেন? ওপেন। আমার সঙ্গে চল তো বৃষ্টি, আমরা নিমতলায় যাই। কলেজ ক্যান্টিনে ঢুকতে গেলেই প্রথম যে অনুভূতির সম্মুখীন হতে হয় সেটা হলো অন্ধকার। তারপর মোহনদার উনুন আর অজস্র সিগারেটের ধোঁয়া মিলেমিশে একটা পোড়া পোড়া গন্ধ। একসময় সাদা দেওয়াল, বিবর্ণ বাদামি, এটাই দেবাদিত্যর নিমতলা। প্রথম প্রথম এখানে ঢুকতে বৃষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে আসত, চোখ মুখ জ্বালা করত। এখন অভ্যেস হয়ে গেছে। সুদেষ্ণা নাকে রুমাল চাপা দিয়ে ঢুকেছে যথারীতি। ঢুকেই শুভকে বলল, শুভ পকেট খুলে সিগারেট গুনল। তারপর বেজার মুখে সুদেষ্ণার দিকে তাকিয়ে বলল, তুই তো 3টে টান মেরেই ফেলে দিবি রে সুদেষ্ণা। কি লাভ হয় এরকম সিগারেট খেয়ে? উত্তর দেওয়ার আগেই সুদেষ্ণা শুভর প্যাকেট থেকে একটা সিগারেট প্রায় ছিনিয়ে তুলে নিল। তারপর বলল, ধোঁয়ার গন্ধটা কম লাগে। ধোঁয়ার ভ্যাকসিনেশন কত ঢঙই না জানিস সুদেষ্ণা। সুদেষ্ণাকে বন্ধু বান্ধবরা প্রায় কেউই পছন্দ করে না। সে কলেজে এসে প্রথম দিনই জানিয়েছে তার বাবা বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর অসিত দাস, তার মা 3টে নামকরা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট। সে পরপর 2 দিন এক রঙের গাড়ি চড়তে পারে না। দরকারে অদরকারে লোকজনকে দেদার টাকা বিল সে। কলেজের দারোয়ানের মেয়ের বিয়েতেও অবলীলায় 3টে 100 টাকার নোট বার করে দিয়েছিল। সে অর্থ দিয়ে কুর্নিশ কিনতে ভালোবাসে। তার 2টো সেকেন্ড জেনারেশন অ্যালসেশিয়ান, একটা খাঁটি বিদেশি স্প্যানিয়েল আর 1 ডজন টল ডার্ক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে। ক্যান্টিনের দরজায় দরজায় সিঁড়িতে দল বেঁধে বসে রয়েছে ছেলেমেয়েরা, গোছায় গোছায়, আলাদা আলাদা। বাংলা শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ঐতিহ্যবাহী এই কলেজে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলেরই নিজস্ব পরিমণ্ডল আছে। চট করে কেউ তার বাইরে যায় না। আবার সব নিয়মেরই তো কিছু ব্যতিক্রম থাকে। দেবাদিত্য সেই ব্যতিক্রম, সুদেষ্ণাও। এদিকে শুভ হাঁক মারল, এই বাচ্চা, কি আছে রে? এতটুকুন একটা ছেলে এসে দাঁড়িয়েছে টেবিলের পাশে। হাইট টেবিলের মাথায় মাথায়, খালি গা, কালো রং, দেব শিশুর মতো মুখ। কি করে যে মোহনদা ঠিক একটা করে বাচ্চা জোগাড় করে ফেলে। এই 4 মাসে কম করেও গোটা 5 বাচ্চা বদল হতে দেখল বৃষ্টি। শিশু শ্রমিক নাকি এদেশে বেআইনি। বাচ্চাটা গড়গড় করে ধারাপাত মুখস্থ বলে চলেছে, চা, চপ, ডিমের টেবিল, মাপলেট। একদম উল্টো দিকে কোণে ফিলোসফির অর্চিতা 1 গন্ডা বাউল নিয়ে বসে নিজেই মাঝে মাঝে তাদের গুপি যন্ত্র নিয়ে পিরিং পিরিং বাজাচ্ছে। একটা বাউল তো বেশ বুড়ো। লোকটার সামনের প্লেটে 4খানা চপ। কি বিদঘুটে শখ যে অর্চিতার বাউল ধরে গান শোনার। কে যে কিসে আনন্দ পায়। এই সময়ই রণজয় ব্যস্ত সমস্ত ভাবে ক্যান্টিনে ঢুকে বৃষ্টিদের টেবিলের সামনে এসে বসে পড়ল। এই ডেট ফেট ফাইনাল, স্যারের সঙ্গে কথা হয়ে গেল। 3টে জায়গার অপশন আছে, রাজগীর, নেতারহাট, শিমলিপাল। চুজ কর কোথায় যাবি। কিরে শুভ? রাজগীর ঠিক হয়েছিল না? 2টো অপশন বেড়েছে। 4 দিনের ট্যুর, বাজেট পার হেড 400 টাকা। শিমলিপাল, শিমলিপাল। রণজয়ের কথাটা কানে বাজল বৃষ্টির। রাজগীর, নেতারহাট, শিমলিপাল। নেতারহাট নামটা বড় চেনা চেনা। বৃষ্টি ভাবছে, নেতারহাট না মাদারিহাট? কোথায় শেষবারের মতো বেড়াতে গিয়েছিলাম বাবা মার সঙ্গে। দূর, মাদারিহাট তো নর্থ বেঙ্গল। নেতারহাটেই গিয়েছিলাম। বাবার কাছে শুনেছে আরো ছোটতে নাকি ভাইজাগ গিয়েছিল তারা, আরেকবার সিমলা। সেই জায়গাগুলোর কথা কিছুই মনে নেই, বরং আবছাভাবে মনে আছে নেতারহাটের কিছু কথা। নীল আকাশ ছোঁয়া উঁচু উঁচু গাছ, যতদূর চোখ যায় সবুজ এক উপত্যকা, একটা টলটলে জলের হ্রদ, গাঢ় সোনালি রং রুদ্দুর। কিরে সুদেষ্ণা, তুই কি ঠিক করলি? শিমলিপাল নয়, রাজগীর চল। হট স্প্রিং আছে, নালন্দা আছে। টিএমও সেই কথাই বলেছিলেন। আরো কত ধ্বংসাবশেষ। কি রে বৃষ্টি, তুই কিছু বলছিস না যে?
বৃষ্টি অন্যমনস্ক। স্কুল থেকে কতবার বাইরে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে, বৃষ্টি কোনো এক্সকারশনেই যায়নি। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা উঠলেই একটা চাপা অস্বস্তি হতো তার। যদি কেউ বাবা মার কথা তোলে, বাবা মার ডিভোর্সের ব্যাপারটা স্কুলের সকলেই জানতো যে, ছোটখাটো খোঁচাও সে কম খায়নি। শম্পা তো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতো, তোর তো মজারে সিঞ্জিনি, দুটো বাড়ি, ডাবল আদর, তার উপর তোর মা আর বাবা যদি আবার বিয়ে করে, তাহলে মোট দুটো মা দুটো বাবা, তুই কি লাকি রে। ওই বয়সের ছেলেমেয়েরা এমন নির্মম হয়। কলেজে ব্যাপারটা অন্যরকম। এখানে কেউ কারুর বাবা মার অতীত নিয়ে সেভাবে কৌতূহলী নয়, অন্তত বৃষ্টির তাই ধারণা। তৃষিতা ঠেলল বৃষ্টিকে। এই বৃষ্টি, কোথায় হারিয়ে গেছিস? ফের ফের। নেতারহাট ভোটে জিতছে, এনি অবজেকশন? বৃষ্টির মনে তবুও দ্বিধা, যাবে কি যাবে না। একবার ভাবলো গেলে হয়। কিরে, যাচ্ছিস তো তুই? দেখি, পরে জানাবো। নো পরে ফরে, পরশু টাকা ডিপোজিট করতে হবে। কি রে দেবাদিত্য, তুইও চুপ যে। তৃষিতার প্রশ্ন দেবাদিত্যও যেন এড়ানোর চেষ্টা করলো। কথা ঘোরাতে বলল, আরে আগে তো চপের অর্ডারটা দে। এই শুভ, দেখ না। এই বাচ্চা, 7টা ভেজিটেবল চপ, সঙ্গে 7 কাপ গরম জল। শুভ আয়েশ করে আবার একটা সিগারেট ধরিয়েছে। ফট করে তার হাত থেকে সিগারেট কেড়ে নিয়েছে বৃষ্টি। শুভর মতোই আরাম করে টান দিল। ধোঁয়াগুলো মাথায় ঢুকে কারুকার্য শুরু করে দিয়েছে। জন্মদিনের দিন প্রচন্ড জোরে টেনে ফেলেছিল। জীবনের প্রথম টান, সঙ্গে সঙ্গে বুকে কি জোর ধাক্কা। কাস্তে কাস্তে চোখ মুখ লাল। কাশি থামার পর কোনোই দুটো টেবিলে রেখে চুপচাপ মাথা চেপে বসেছিল অনেকক্ষণ। ক্রমে মাথার ভিতরটা কি আশ্চর্য রকমের হালকা। এখন বিক্রম চোখ গোল করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বস, তুমি তো বেশ ওস্তাদ হয়ে গেছো, কাউন্টারটা আমায় দিও। বৃষ্টি মনে মনে হাসল। তাকে তো ওস্তাদ হতেই হবে, সে এখন 18। দূরের টেবিলে একজনকে হাত নাড়ল দেবাদিত্য। বৃষ্টি ঘুরে তাকালো। অরিজিৎ রোজকার মতোই একলা এসেছে চা খেতে। অরিজিৎ, আরে ওখানে কেন, এদিকে আয়। দেবাদিত্যর ডাকে অরিজিৎ ওদের টেবিলের কাছে এলো, কিন্তু বসলো না। বস। না রে, আমি একটু লাইব্রেরি যাব। এক্সকারশনে যাচ্ছিস তো? কদিনের জন্য তো লাইব্রেরি কিন্তু বন্ধ থাকবে। শুভ ঠাট্টাটা গায়ে মাখল না অরিজিৎ। স্বাভাবিক গলায় উত্তর দিল, ইচ্ছে তো আছে, পরশুই দেখতে পাবি যাচ্ছি কিনা। অরিজিতের উত্তর শুনে সুদেষ্ণা বৃষ্টির কানে কানে চাপা গলায় বলল, বাবার পারমিশন পাওয়ার আগে পর্যন্ত ওর ডিসিশন জানাতে পারবে না। পিতৃভক্ত রামকেও ছাপিয়ে যায়। পিতৃভক্ত রামপ্রসাদ বউ নিয়ে বিছানায় শোয়ার আগেও বাবার অনুমতি নেবে। সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুঁজে থাকে অরিজিৎ। হাই মাইনাস পাওয়ারের চশমা, বয়সের তুলনায় মুখটা বেশ ভারিক্কি। দেখলে মনে হয় কনফুসিয়াসের জীবনপঞ্জি, লাইব্রেরি আর আলাউদ্দিন খিলজির ওপর সেমিনার অ্যাটেন্ড করার জন্যই অনেক কষ্টে বেঁচে রয়েছে সে। বৃষ্টির সুবীরের মুখটা মনে পড়ে গেল। তার জন্মদিনের পরপরই ফরিদাবাদ চলে গেছে। যাওয়ার দিন সকালে ফোন করেছিল। গলায় নকল উচ্ছ্বাস ফোটালেও বাবার ঘাবড়ানো ভাবটা এখনো যায়নি। বৃষ্টি ভাবল, মেয়ের একটা মাত্র আক্রমণেই অবস্থা বেহাল। হায় রে। বাচ্চা ছেলেটা 7টা ডিশ অদ্ভুত কায়দায় ব্যালেন্স করতে করতে টেবিলে এনে রাখল। ধোঁয়ার মধ্যে দিয়ে যেন ভাসতে ভাসতে এলো ছেলেটা। বাচ্চাগুলো তো সার্কাসে যেতে পারে রে, তবু তো একটা হিললে হয়। কি হাতের ব্যালেন্স দেখেছিস? দুহাত নেড়ে বাচ্চাটার হাঁটার ভঙ্গি বন্ধুদের নকল করে দেখাচ্ছে দেবাদিত্য। শুভ কথাটাকে খুব একটা আমল দিল না। চপে কামড় বসিয়ে প্রশ্ন করল, ড্রিঙ্কস কি কলকাতা থেকে নিয়ে যাওয়া হবে? বিহারে নাকি দাম কম। তুই ড্রিঙ্ক করবি? তুই ওরকম আঁতকে উঠছিস কেন রে তৃষিতা? আমি করি তো মাঝে মাঝে, একটু একটু, বাবার বোতল থেকে। বাপরে, ধরা পড়ে যাস না? যতটা খাই ততটা জল ঢেলে রেখে দিই। বাবাটাও হেব্বি সে আনা, বোতলে দাগ মেরে রাখে আজকাল। সেদিন মার ওপর হেব্বি হুম্বিতম্বি করছিল। অচ এত লাইট হয় কি করে? এর নির্ঘাত তোমার গুণধর ছেলের কাজ। যেদিন হাতে নাতে ধরবো। বৃষ্টি লক্ষ্য করলো হাসতে হাসতে শুভর চোয়াল শক্ত হয়ে যাচ্ছে।
মুখ চোখ টান টান, গলা যেন কঠিন হচ্ছে ক্রমশ। তুমি শালা নিজে বন্ধু বান্ধব নিয়ে মাল খেয়ে হল্লা করবে, রাত দুপুর অব্দি ব্লু ফিল্ম দেখবে, আর ছেলেদের বেলায় নীতি ঝরে পড়ছে। হিপোক্রিট। দেব একদিন একখানা ক্যাসেট হাফিস করে। রাজীবদের ফ্ল্যাটটা তো ফাঁকাই। এই কি হচ্ছে কি? রণজয় ধুমকে থামানোর চেষ্টা করল শুভকে, কিন্তু শুভ থামতে রাজি নয়। আজ সে বেপরোয়া। রণজয়কে বলল, হবে আবার কি? শোন রণজয়, আমার কাছে কোনো রাগ ঢাক গুড়গুড় নেই। নিজের বাপ বলে কি ধোয়া তুলসী পাতা নাকি? যা ফ্যাক্ট শুভ সেটা বলবেই। অবাক চোখে শুভকে দেখছিল বৃষ্টি। অনেকটা যেন তার মনের কথাই বলছে শুভ। মিনিট খানেক টেবিলে সবাই নীরব। থমথমে আবহাওয়াটা কাটাতেই বোধ হয় বিক্রম বলে উঠল, রণজয়, পারভিন যাবে না? রণজয় চোখ কুঁচকে তাকালো বিক্রমের দিকে, তারপর গম্ভীর গলায় বলল, আমি কি করে বলবো? ও আজকে কলেজ আসেনি কেন? চপে কামড় দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল রণজয়। নিরুত্তাপ গলায় বলল, এসব আমাকে জিজ্ঞেস করছিস কেন বিক্রম? না মানে জানতে চাইছিলাম, ওর বাড়ি থেকে ওকে ছাড়বে? বিক্রমের মুখে তবু নিরীহ জিজ্ঞাসা। তৃষিতা, সুদেষ্ণা, দেবাদিত্য সবাই মুখ টিপে টিপে হাসছে। বৃষ্টি বুঝল একটা নাটক চলছে, কিন্তু কি যে ঘটছে সে ঠিক ঠিক ধরতে পারছে না। বোকা বোকা মুখে তৃষিতার দিকে তাকালো। তৃষিতা বৃষ্টির কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, সেদিন রণজয়কে আমাদের সঙ্গে সিনেমায় যেতে বললাম, গেল না, মনে আছে? সেদিনই সন্ধেবেলা নিউ এম্পায়ার থেকে পারভিনের সঙ্গে বেরোচ্ছিল, মীনাক্ষী দেখেছে। বেকবাগানের মোড়েও পরশু বিকেলে। রণজয় তৃষিতার ফিসফিস কথায় হঠাৎ ভীষণ ক্ষেপে গেল। প্রচন্ড রেগে বলে উঠল, তোদের কি আর কোনো টপিক নেই? সবকিছুর একটা লিমিট আছে। ঠিকই তো, এমন ভাবে সবাইকে রণজয় আঙুল দেখাচ্ছে যেন রণজয় একাই মাছরাঙা। আরে এদিকে আমি যে অবিরাম পুকুরে ঠুকরে যাচ্ছি সেটা কেউ পাত্তাই দেয় না। ঘন গুমোট আবহাওয়াকে ফুরফুরে করে তুলতে সত্যি দেবাদিত্যটার কোনো জুড়ি নেই। গুম হয়ে যাওয়া শুভ পর্যন্ত হেসে ফেলল। ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলে সকলেই আশ্চর্য হয়ে যেত, সেই ঘটনাটাই ঘটল। ক্যান্টিনে ঢুকছে পারভিন স্বয়ং, সঙ্গে মীনাক্ষী। এদিক ওদিক তাকিয়ে বন্ধুদের খুঁজছে। দেবাদিত্য সুর ভেজে উঠল, এই মাছ, এসে পর, টেবিলেতে বসে পর। রণজয় আর থাকতে পারল না। হিংস্র চোখে সবার দিকে তাকিয়ে উঠে গেল টেবিল ছেড়ে। পারভিন সরল মুখে জিজ্ঞাসা করল, আমাদের দেখে রণজয় উঠে গেল কেন? আরে ও কিছু না, ওই নেতার হাটে এক্সকারশনে যাওয়া হচ্ছে, সেখানে কটা বোতল যাবে, তাই নিয়ে রণজয়ের সঙ্গে শুভর ঝগড়া হচ্ছিল। বোতল কেন? ছিপি খুলে খাওয়ার জন্য। ভাই, তুমি ড্রিঙ্কসের নাম শোনোনি? দেবাদিত্য ঠাট্টায় পারভিন হোঁচট খেল। নিচু গলায় প্রশ্ন করল, ড্রিঙ্ক করলে মুখ থেকে খুব গন্ধ বেরোয় না? নিশ্চয়ই বেরোয় মামুনি। তুমি খাবে? 5 দিন মুখ থেকে গন্ধ বেরোবে কিন্তু, মিনিমাম। এই বিক্রম, কেন এত ভয় দেখাচ্ছিস ওকে? না রে পারভিন, তুই জিন খেয়ে দেখতে পারিস। জিনের গন্ধ বেশিক্ষণ থাকে না। চল, নেতার হাতে তোকে টেস্ট করাবো। সুদেষ্ণার কথা শুনতে শুনতেই পারভিনের মুখটা হঠাৎ কেমন কাঁদো কাঁদো হয়ে গেল। তার গলায় মিনতির সুর। এই বৃষ্টি, তৃষিতা, তোরা একবার আমার বাড়িতে গিয়ে বলবি, ছেলেরা যাচ্ছে সে কথা বলার দরকার নেই। বলবি কম্পালশন, লেডি প্রফেসররাও যাবে। কেন? আমরা কি বাঘ ভাল্লুক নাকি? মেয়ে দেখলেই গপ করে খেয়ে ফেলবো? দেখ শুভ, সব বাড়ি তো একরকম হয় না। আমি তো তোদের বলেইছি আমাদের বাড়ি কিরকম কনজারভেটিভ। এই কোয়েট কলেজে পড়ি বলে এখনো কম কথা শোনায় দাদা সাহেব। আমি জোর না করলে। ডোন্ট ওয়ারি, আমরা এমন ভাবে তোর বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে আসবো যেন না গেলে কলেজ থেকেই তোকে। হ্যাঁ বৃষ্টি, তার সঙ্গে বলে দিস নেতার হাটে মোগল পিরিয়ডের প্রচুর রেলিক্স আছে, নতুন ঘোরাঘুরি শুরু হয়েছে। যদি জানতে পারে গুল মারছি। ছাড় তো, প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন জায়গায় গাঁইতি মারা শুরু হয়, নইলে আমাদের বইগুলো অত মোটা হয় কি করে? হ্যাঁ, আমি চলি রে। জয়ন্ত ব্রিটিশ কাউন্সিলের গেটে ওয়েট করবে।
ওর কাছে আজকে ফিল্মের কার্ড আছে। কি বই রে সুদেশ না? দা স্প্রিং, রোম্যান্টিক। জয়ন্ত রোম্যান্টিক ফিল্ম ভীষণ পছন্দ করে। রোম্যান্টিক না উদ্দাম জড়াজড়ি? বৃষ্টি দেবাদিত্যর দিকে বিচিত্র ভ্রুভঙ্গি করে দাঁড়িয়ে পড়ল। তাই দেখে শুভ অবাক গলায় বলল, কিরে, তুইও সুদেশনার সঙ্গে চললি নাকি? ধুস, ওরা হাত ধরাধরি করে চাঁদ দেখুক, আমার খেয়ে দিয়ে অনেক কাজ আছে। কলেজের গাড়ি বারান্দার নিচে এসে একটু দাঁড়ালো বৃষ্টি। পুরনো আমলের ভারী থামগুলোর পাশে জোড়ায় জোড়ায় ছেলেমেয়েরা প্রেমের ক্লাসে মগ্ন। কি যে এত কথা থাকে এদের! 3-4টে জোড়াকে বৃষ্টি চিনতে পারল। তুখোর প্রেমিক প্রেমিকা হিসেবে এদের বেশ নামডাক হয়েছে কলেজে। শেষ থামের পাশে বসা ভাস্বতী আর সন্দীপকে নিয়ে উপকথাও চালু হয়ে গেছে। মীনাক্ষী বলছিল অর্চিতা নাকি গান বেঁধেছে ওদের নিয়ে, গ্রামে গঞ্জে বাউলদের দিয়ে গাওয়াবে সে গান, ময়মনসিংহ গীতিকার সুরে। বৃষ্টি ঠোঁট কামড়ালো, নিজের মনেই বলে উঠল, প্রেমের শেষ দৃশ্য তো রনির মা বাবা কিংবা তার নিজের বাবা মায়ের। রোমিও জুলিয়েটের বিয়ে হলেও শেষ পর্যন্ত হয়তো একই অবস্থা হতো। জুলিয়েট কৌটো ছুটছে, বাসন ভাঙছে, রোমিও রাগে গড়গড় করতে করতে হিংস্র নেকড়ের মতো গোটা বাড়ি দাপাচ্ছে, আর শহরের লোক তালি দিয়ে মজা দিচ্ছে। বাবা মায়ের বিচ্ছেদটা আজও মানতে পারেনি বৃষ্টি। বারবার সেই যন্ত্রণায় কুড়ে কুড়ে খায় বৃষ্টির মন। ভাঙা সংসারে বেড়ে ওঠা বৃষ্টি তাই যেন আজ বাবা মায়ের উপর প্রতিশোধ নিতে চায়। এই ভালোবাসার রাগ থেকে আগামীতে আর কি কি করবে বৃষ্টি? শুনছেন কাঁচের দেওয়াল, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বৃষ্টি অধ্যায় সাহা, সুবীর শেখর, দেবাদিত্য ব্রতদীপ মুখার্জি, রণজয় কুশল ভট্টাচার্য, পিকলু সৌম্য চ্যাটার্জি, তৃষিতা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, সুদেশনা সুস্মিতা সর্দার, শুভ বিকি দাস, অরিজিৎ সায়ন্তন ঘোষ, বিক্রম আর্যদেব চ্যাটার্জি, প্রবীণ ছন্দবাণী দত্ত এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।